নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রেগুলারলি আমরা আলোচনা করে থাকি জ্যোতিষ এবং বাস্তু নিয়ে, অর্থাৎ জ্যোতিষীয় যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পজিশন, বাস্তুর যে বিভিন্ন জোনস, বাস্তুর যে বিভিন্ন ডাইরেকশন বা বিভিন্ন যে দিকগুলি রয়েছে তার যে ইম্প্যাক্ট মানব জীবনের ওপর, এই নিয়ে আমাদের কন্টিনিউ আলোচনা থাকে। আজকের অনুষ্ঠানও ব্যতিক্রম। আজকে অনুষ্ঠানে মেন যে আমাদের আলোচনার বিষয়, দ্যাট ইজ স্টার, নক্ষত্র, পজিশন অফ স্টার্স। আমরা জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রের ক্যালকুলেশন বা 27টি নক্ষত্রের বিবেচনা করে থাকি। আমি বারংবার আপনাদের জানিয়ে এসেছি, জন্মকুষ্টি বিচারের সময় একটা মানুষের গ্রহগত পজিশন যেমনভাবে বিচার করা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, তার থেকেও যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ নক্ষত্র বা স্টারের পজিশন, নক্ষত্রের বিচার। সবার আগে জানতে হবে, এই যে আমরা 27টি নক্ষত্রের বিচার করি বা এই যে আমরা 27টি নক্ষত্রের গণনায় আমরা আসি, এই 27টি নক্ষত্রের যে পজিশনিং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টিভি স্ক্রিনে। আমরা কি জানি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই যে পৃথিবীর যে কক্ষপথ, এই পৃথিবীর কক্ষপথের 6 ডিগ্রি ওপর এবং 6 ডিগ্রি নিচে যদি কাল্পনিকভাবে বিবেচনা করা যায়, যে কাল্পনিক বেল্ট যে তৈরি হয়, যে ইক্লিপ্টিক বেল্ট, ইক্লিপ্টিক বা পৃথিবীর যে কক্ষপথ এবং এই কক্ষপথ 6 ডিগ্রি নিচে যে আনুমানিক কাল্পনিক বেল্ট তৈরি হচ্ছে, দ্যাট ইজ ইক্লিপ্টিক বেল্ট। এই যে ইক্লিপ্টিক বেল্টের মধ্যে যে নক্ষত্রপুঞ্জ বা যে কনস্টিলেশন, যে স্টারের পজিশন, এগুলোকে, এই যে 27টি স্টারের পজিশন, এটাকেই কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করে থাকি। এই যে 360 ডিগ্রি ইক্লিপ্টিক বেল্টের যে 360 ডিগ্রি, অর্থাৎ একটা টোটাল রাউন্ড যদি 12টা ভাবে ভাগ করা হয়, এক একটি ভাগের মান 360 ডিগ্রি বাই 12 অর্থাৎ 30 ডিগ্রি, দ্যাট ইজ 1 জোডিয়াক। আমাদের একটা জোডিয়াক সাইন। আমরা জানি, আমরা জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি বা 12টি ভাবের বিচার করি, প্রত্যেকটি ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি করে, অর্থাৎ 12 ইন্টু 30 টোটাল 360 ডিগ্রির মুভমেন্ট। তো এই যে স্টারের পজিশন, এই যে নক্ষত্র বা নক্ষত্রের যে বিন্যাস, এই নক্ষত্রের বিভিন্ন ক্লাসিফিকেশনস রয়েছে। আমাদের যে 27টি নক্ষত্র, নক্ষত্রের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, আসবো ডিটেলস আলোচনায়, সেগুলো নিয়ে আরও বলার রয়েছে। তার আগে যেটা আপনাদেরকে মেন বলার, আমরা যদি মাইথোলজিক্যাল স্টোরিতে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাই, আমাদের এই যে 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্র হচ্ছেন দক্ষ রাজার 27 জন কন্যা। এই 27 জন কন্যা যারা হচ্ছেন চন্দ্রের স্ত্রী। 27টি নক্ষত্র আমাদের চন্দ্রের 27 জন স্ত্রী। এই চন্দ্রের যে 27টি নক্ষত্র যিনি স্ত্রী রয়েছেন, এর পেছনে পৌরাণিক একটি ব্যাখ্যা রয়েছে। বলা হয় 27 জন স্ত্রীর মধ্যে চন্দ্র সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে, অর্থাৎ রোহিণী যে নক্ষত্র, বৃষ রাশিতে যার অবস্থান 13 ডিগ্রি 20 মিনিট, বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রের অবস্থান। চন্দ্র সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে এবং চন্দ্র সবথেকে বেশি সময় কাটাতেও পছন্দ করতেন রোহিণীর সাথে। ফলস্বরূপ স্বাভাবিকভাবেই বাকি 26 জন চন্দ্রের পত্নী, অর্থাৎ বাকি 26 নক্ষত্র, যেটা 26 জন চন্দ্রের পত্নী, তারা রেগে যায়। তারা গিয়ে প্রজাপতি দক্ষের কাছে যায়, গিয়ে বলে যে এই এই ব্যাপার। সেই মুহূর্তে দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন যে তুমি একজনের প্রতি এতটা সমস্ত দায়িত্ব পালন করছো, একজনকে এত ভালোবাসা দিচ্ছ, বাকি 26 জন পত্নী তো তোমার ভালোবাসাই পাচ্ছে না। তোমাকে অভিশাপ দেওয়া হলো, তুমি দিনের পর দিন ধরে ডিসেন্ডিং অর্থাৎ কমতে থাকবে। তো সৃষ্টির বিরুদ্ধ সমস্ত দেবতারা দেখলেন যে চন্দ্র যদি দিনের পর দিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে থাকা, কমতে থাকে, তো সৃষ্টির বিরুদ্ধ হয়ে যাবে, একটা সময় বিলুপ্তই হয়ে যাবে। সমস্ত দেবতারা মিলে দক্ষের কাছে গিয়ে তারা বললেন যে এটা করলে তো সৃষ্টির বিরুদ্ধ হয়ে যাবে। তখন তিনি তার সেই অভিশাপকে মডিফাই করলেন এবং এই মডিফিকেশন স্বরূপ বললেন, কমতে যেমনভাবে চন্দ্র থাকবে, ঠিক কমতে 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 তারপর আবার ঠিক বাড়তে বাড়তে চন্দ্র আবার পূর্ণতা পাবে। এই যে আমরা দেখি, আমাদের দুটি পক্ষ আমরা জানি, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষের পর আসে পূর্ণিমা, কৃষ্ণপক্ষের পর আসে অমাবস্যা, অর্থাৎ অমাবস্যার মধ্যে চন্দ্র একদমই অবস্থান তার পায়নি এবং পূর্ণিমার মধ্যে ফুল মুন। চন্দ্রের এটি কিন্তু অভিশাপ। এই হলো পৌরাণিক বা মাইথোলজিক্যাল স্টোরি চন্দ্রের এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং পয়েন্টের ওপর। এবং এই যে রোহিণী নক্ষত্র, আমরা আজকেও যখন জ্যোতিষশাস্ত্রে বিচার করি, বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র তার তুঙ্গি পজিশন, চন্দ্র কিন্তু তুঙ্গি হয়, প্রত্যেকটি গ্রহের তুঙ্গি ঘর রয়েছে, তার তুঙ্গি প্লেসমেন্ট রয়েছে, কিন্তু বৃষ রাশিতে
রোহিণী নক্ষত্রের, যেহেতু রোহিণীকেই তিনি সব থেকে বেশি ভালোবাসতেন এবং এই রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, একটা ছোট্ট প্রেডিকশন, রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের মধ্যে ভীষণ অ্যাট্রাকটিভ নেচার। কোন রাশিতে গিয়ে পড়ছে? বৃষ রাশির ঘরে, শুক্রের রাশিতে গিয়ে পড়ছে রোহিণী নক্ষত্র। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী 13°20', তারপর ভরণী 13°20', তারপর 3°20' রয়েছে কৃত্তিকা, তারপর 10° কৃত্তিকা ঢুকে গেছে বৃষ রাশির ঘরে, তারপর 13°20' পড়ছে রোহিণী নক্ষত্র বৃষ রাশির ঘরে। চন্দ্রের রোহিণী নক্ষত্রের প্লেসমেন্ট, মুভমেন্ট কিন্তু চন্দ্রের তুঙ্গি পজিশন, এবং চন্দ্র প্রত্যেকটি নক্ষত্রে আনুমানিক একদিন করে কাটায়, এবং চন্দ্রের যে মাস দ্যাট ইজ 27.3 দিনে চন্দ্র টোটাল এই যে পূর্ণ পথটার মানে ঘুরছে, মানে 27.3 চন্দ্রের যে টোটাল যে মাস 27.3 দিন অন্তর কিন্তু এটা হচ্ছে। আসবো ডিটেলস আলোচনায়। নক্ষত্রের শ্রেণীবিভাগ, নক্ষত্রকে আমরা তাদের যে বৈশিষ্ট্য বা তাদের যে ক্যারেক্টার ওয়াইজ 7 ভাগে ভাগ করতে পারি। কি সেই 7টি পার্ট? আসবো ডিটেলস আলোচনায়, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ, আমি দীপক বলছিলাম বাগনান থেকে। কোথা থেকে? বাগনান। বাগনান, হাওড়া বাগনান। হাওড়া বাগনান। বেশ, জানবেন কার সম্পর্কে? আমি নিজের ব্যাপারে জানতে চাই। বেশ, জন্ম তারিখ বলবেন। 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি? হ্যাঁ। 1 ফেব্রুয়ারি না জানুয়ারি, কি বললেন? 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 1986। 1986। সময় বলুন। 5:53। 5:53 দুবার আসে, একটা সকালবেলা একটা বিকেলবেলা, কোনটা? বিকেলবেলা মানে পিএম। 5:53 PM। জন্ম কোথায়? বাগনান। বাগনান মানে আপনার পড়ছে হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে, তাই তো? হাওড়া ডিস্ট্রিক্ট। বেশ, কতদিন দেখছেন আমার প্রোগ্রাম, নাকি আজকে প্রথম দেখলেন? না, প্রথম দেখছি না, আমি বিগত কয়েক মাস ধরে দেখছি। কয়েক মাস ধরে দেখছেন? হ্যাঁ। আচ্ছা দাদা, 1 মিনিট। লাইন পেয়েছেন বলে বলতে হবে না, লাইন পেয়েছেন বলে ভালো বলার দরকার নেই। এই অনুষ্ঠানে আমি বারংবার করে বলি, আপনি আপনার জায়গায় নিউট্রাল থেকে কি মতামত, এই যে কয়েক মাস ধরে যে আপনি আমার অনুষ্ঠান দেখছেন, কেন দেখছেন, কি আছে এই অনুষ্ঠানে? কি আছে বলতে দাদা, আমি অনেকজনের অনুষ্ঠান দেখি, কিন্তু আপনার বিশেষত্ব হচ্ছে আপনি যে টপিকের উপর আলোচনাটা করেন, ঠিক আছে, স্পেসিফিক দেখতে গেলে পুরো লজিক্যালি আছে। তো এই জন্য আপনার প্রোগ্রামটা আমার থেকে মানে ওনার থেকে ডিফারেন্ট লাগে, তার জন্য ভালো লাগে। দাদা, আমার আগে পরে আমি চলে যাব, আবার কেউ আসবে, আমার আগে কেউ বলে চলে গেছে। আমার প্রোগ্রাম চলাকালীন আপনি চ্যানেল ঘোরাবেন, জ্যোতিষীর তো অভাব নেই। আমি একটা কথা বারবার করে বলি, বর্তমান দিনে দাঁড়িয়ে মাথার চুল গুনে হয়তো আপনি শেষ করে দিতে পারবেন যদি ধৈর্য ধরে বসেন, কিন্তু জ্যোতিষীর সংখ্যা গুনে শেষ করতে পারবেন না। তাহলে এত জ্যোতিষীর মধ্যেও হোয়াই আবির শাস্ত্রী, কেন আবির শাস্ত্রী প্রোগ্রাম আপনি দেখছেন আপনার মূল্যবান সময় নষ্ট করে? এই যে আপনার কথা বলার যে ধরন এবং যে আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন যে নতুন নতুন, এইটা আপনাকে মানে তাদের থেকে একটু আলাদা করে। বেশ, এবার দেখি, খুব ভালো লাগে। এবার দেখা যাক আপনার ছকের আলোচ্য বিষয় কি রয়েছে। শনিবার জন্মবার, কর্কট লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র, রাহুর দশায় জন্ম, দেবগণ। জানা ছিল? না, আমি কাউকে দেখাইনি। কাউকে দেখাননি কোনোদিন। লগ্নের চতুর্থে চন্দ্রকেতু, গ্রহণ দোষ, পঞ্চমে শনি মঙ্গল, সপ্তম স্থানে রবি বুধ শুক্র, অষ্টমে বৃহস্পতি, দশম স্থানে রাহু বসে রয়েছে। ব্যবসা করার ছক, প্রথম জীবনে লোকের আন্ডারে থেকে কাজ, লোকের আন্ডারে থেকে কর্ম, পরবর্তীকালে ব্যবসা করার ছক, কিন্তু ব্যবসায় আয় উন্নতি করতে পারবেন না, আর্থিক ডেভেলপমেন্ট কোনোভাবেই হবে না। এর সব থেকে বড় রিজন হচ্ছে আপনার বাড়ি বা আপনার বাস্তুর নর্থ ইস্ট, যে বাড়িতে থাকেন সেটা নিজেদের বাড়ি তো? হ্যাঁ, নিজেদের বাড়ি। এই বাড়ির যেটা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট কর্নার ঘেটে গেছে। হয় সেখানে রান্নাঘর, নয় সেখানে বাথরুম, নয় সেখানে চেম্বার, নয় সেখানে সিঁড়ি রয়েছে। এর মধ্যে কি রয়েছে বলুন? ওখানে আমার রান্নাঘর, চেম্বার আছে। রান্নাঘর আছে নর্থ ইস্টে? হ্যাঁ। আর কি আছে? চেম্বার আছে। চেম্বার আছে মানে রান্নাঘরের পাশাপাশি বাথরুমও রয়েছে? হ্যাঁ। মানে নর্থ ইস্টে রান্নাঘর বাথরুম পাশাপাশি? হ্যাঁ। মাথা খারাপ করে দেবে। আর্থিক উন্নতি কোনোভাবেই করতে পারবেন না। রোগ জ্বালা ব্যাধি, ডাক্তার, ওষুধ, টেস্ট, অপারেশন লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়ে দেবে। রোগ তো লেগেই আছে দাদা। উল্টে বলি জলের মতো বেরিয়ে যাচ্ছে। কি বুঝতে পারলাম না, আরেকবার বলুন। পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে। পয়সা জলের মতন কেন? পয়সা জলের থেকেও যদি বেশি স্পিডে কিছু যায় তার মতন পয়সা বেরিয়ে যাবে। উল্টে ধার দেনায় জড়াবেন। এরকমই দেখতে পারে। এর সব থেকে বড় রিজন আপনার বাড়ির বাস্তু। আমি বারংবার করে বলেছি, আপনি যে বললেন আমার প্রোগ্রাম দেখেন, তা আমি তো ঈশান কোণ সম্পর্কে আমি বহুবার মানুষকে সচেতন করেছি। ঈশান কোণে বাথরুম, ঈশান কোণে রান্নাঘর, ঈশান কোণে সিঁড়ি
বা ঈশানকোণের চেম্বার বাড়িতে ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি নিয়ে আসে। ঠিক আছে, আমার বাবা 4 বছর আগে ক্যান্সারে মারা গেছে। হ্যাঁ, এবং আপনার মায়ের কিডনির সমস্যা। মায়ের কিডনির সমস্যা। আমি বারবার করে বলেছি আপনি পাগলা হয়ে যাবেন এই বাড়িতে থেকে, ভেবে উঠতে পারছেন না। কতজন থাকে বর্তমানে, কে কে রয়েছেন বাড়িতে? বর্তমানে আমি, আমার স্ত্রী আর আমার মা থাকি। বর্তমানে আপনি, আপনার স্ত্রী, আপনার মা। আপনার স্ত্রীরও শরীর কিছু ভালো যাবে না, আপনার কর্মের জায়গায় উন্নতি নেই, আপনার মায়েরও বললেন কিডনির প্রবলেম, আর বাবা ক্যান্সার। দুয়াতে পয়সার মতো হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না, কেন সব ওষুধেই চলে যাচ্ছে, ডাক্তারের পেছনে চলে যাচ্ছে। দেখুন দাদা, একটা কথা আমি বারবার করে বলি আপনাদেরকে, যে মানুষ 3টে জায়গায় স্বইচ্ছায় যেতে চায় না। কি সেই 3টে জায়গা? নাম্বার 1 হসপিটাল বা ডাক্তারখানা, নাম্বার 2 হচ্ছে থানা, নাম্বার 3 হচ্ছে কোর্ট। এই 3টে জায়গায় মানুষ স্বইচ্ছায় কখনো যায় না, বাধ্য হয়ে বিপদে পড়ে তবেই মানুষকে সেখানে পৌঁছতে হয়। এবং এই 3টের মধ্যে কোনো একটি জায়গায় যদি আপনাকে পৌঁছতে হয়, আপনার সময়, আপনার অর্থ, আপনার খাটনি সবটাই কিন্তু এক ধাক্কায় আপনার বেরিয়ে যাবে। এমনও অনেক কেস দেখা যায়, আপনি কষ্টসৃষ্ট 10 বছর কষ্ট করে যেটুকুনি আপনার সেভিংস বা সঞ্চয় করবেন, ওই একদিন আপনার জীবনে এমন আসবে যে আপনার 10 বছরের সঞ্চয় তো আপনাকে বের করালোই, উল্টা আপনাকে আরো 10 বছর ব্যাকে পাঠিয়ে দিল দেনা করিয়ে দিয়ে। দেনায় জড়িয়ে যাবেন তো। বাস্তু ঠিক নেই, মায়ের শরীর ভালো যাচ্ছে না, চন্দ্র কেতুর সাথে যুক্ত, 4th হাউস ড্যামেজ, লগ্ন ভঙ্গ, কাল সর্প দোষ, প্রচুর সময় জীবনে নষ্ট হবে। কি করেন সেটাই জানা হয়নি দাদা এত কথার মধ্যে। কি করেন বলতে, আমি আগে ফুলের কাজ করতাম। ফুলের কাজ? ব্যবসাটি, হ্যাঁ। আচ্ছা, ফুলের ব্যবসা। হ্যাঁ, এখন ফুলের ব্যবসা করছেন? হ্যাঁ। তাহলে আমি কথাটা বলেছিলাম কিন্তু, প্রথম জীবনে লোকের আন্ডারে থেকে কর্ম করে পরবর্তীকালে ব্যবসা করার যোগ। কিন্তু ব্যবসা, ওই একটা কথা আছে না, যে নামেই তালপুকুর ঘটিও ডোবে না, একটা কথা আছে, সেই আপনার হচ্ছে তাই অবস্থা। আপনি নামেই ব্যবসাদার, কিন্তু ঘটি টুকুনি ডুবছে না। বুঝতে পেরেছেন? ইমিডিয়েট বেসিস এই জায়গাগুলোকে ঠিক করুন। কাউকে দেখিয়েছেন কোনোদিন? না না, কাউকে দেখাইনি। কেন দেখাননি? ফেলে রেখে মেচেদাতে তো বসেন তো শনিবার করে। মেচেদাতে তো, মেচেদাতেও বসি, সব জায়গাতেই বসি, একদিন বসি না, কন্টিনিউ দীর্ঘকালীন চেম্বার। এবং সবথেকে বড় কথা, বাগনান থেকে ঝুড়ি ঝুড়ি লোক আসে, সে মেচেদাতেও আসে, দমদমেও আসে, যার যেখানে সুবিধা। ফেলে রেখেছেন কেন এই জায়গাগুলো? এ যত ফেলে রাখবেন তত এই জায়গা ডিস্টার্ব হবে। এবং আমি দায়িত্ব নিয়ে, 1 মিনিট, আমি দায়িত্ব নিয়ে লাইভ অনুষ্ঠানে বসে আপনাকে বলে দিচ্ছি, আপনার বাবার ক্যান্সার, আপনার বাবার যে ক্যান্সার কারণে যে দুঃখজনক মৃত্যু, তার কারণ কিন্তু আপনার বাড়ির বাস্তু। এটা আমি বারংবার বলে এসেছি যে নর্থ ইস্টের বাথরুম ক্যান্সার, সেরিব্রাল অ্যাটাক, অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, পারবেন না। এবং তার পেছনেও বহু টাকা আপনার খরচা হয়েছে, আপনি দেনায় জড়িয়েছেন। দেনায় জড়িয়েছি আমি। এটাই তো সিচুয়েশন। ঠিক আছে, পারলে যোগাযোগ করুন, ইমিডিয়েট ভালো কারোর সাথে যোগাযোগ করে অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই করুন। বাস্তুর এই জায়গাগুলোকে ঠিক করা প্রয়োজন রয়েছে, বাস্তু মডিফিকেশনের প্রয়োজন রয়েছে, এবং হরোস্কোপ রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। প্রত্যেক শনিবার মেচেদায় চেম্বার রয়েছে, পারলে যোগাযোগ করুন। না হলে যাকে পছন্দ, যাকে ভালো লাগে তার সাথে যোগাযোগ করুন। বাট সঠিক সময়ে এবং সঠিক প্রতিকারের অ্যাপ্লাই ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি বারংবার করে আপনাদের বুঝিয়ে এসেছি, সঠিক সময়, টাইম, প্রতিকার একটা গাইডলাইন, এবং সময় আমাদের জীবনে এমন একটা ফ্যাক্টর যেটা আজকে চলে গেলে আপনি কিন্তু কালকে ফিরিয়ে আনতে পারবেন না। তো টাইম লাইন, গাইডলাইনের থেকেও যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ টাইম লাইন। কোন সময় আপনি যোগাযোগ করছেন। আজকে একটা মানুষ সব কিছু শেষ করে দেওয়ার পর যদি আপনি আমার কাছে আসেন, আপনাকে তুলতেও আমার সময়টা লাগবে, আপনাকে তুলতেও আপনাকেও আমাকে সময় দিতে হবে। এই জায়গাটা বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং যে কথাটা আমি আপনাকে বললাম, যিনি ভদ্রলোক লাইনে ছিলেন, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। আপনার ছক পরিষ্কার কথা বলছে, আপনার নর্থ ইস্ট ড্যামেজ, আপনি পাজেলড, আপনি মানসিকভাবে বিভ্রান্ত, আপনি মানে কি বলবো, আপনি হয়তো মানে সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু আপনার পরিস্থিতি আপনাকে পাগল করে ছেড়ে দেবে। যাদের যাদের নর্থ ইস্ট ডিস্টার্ব, নর্থ ইস্ট ড্যামেজ, অটোমেটিক্যালি এই ধরনের প্রবলেম, কোনো মানে দ্বিধা নেই, 100% এই জায়গা ইমিডিয়েট জায়গা ঠিক করা দরকার। এবং জন্মছকে লগ্নপতি চন্দ্র চতুর্থে কেতুযুক্ত অবস্থায় লগ্নভঙ্গ কাল সর্পদোষ প্রতিকার করার দরকার রয়েছে। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম তার আগে অবশ্যই আসবো আলোচনায়। তার আগে যে কথাটা আমার আপনাদের উদ্দেশ্যে বারংবার করে বোঝানো, যে কথাগুলো বারংবার করে আপনাদের উদ্দেশ্যে আমার বলা, অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, দীর্ঘদিনের আমার পড়াশুনো, দীর্ঘদিনের আমার সাধনা। হোয়াট ইজ অ্যাস্ট্রো বাস্তু? Astrology is a different subject, Vastu Shastra is a different subject, but when we merge these two subjects,
ইটস কল্ড অ্যাস্ট্রো বাস্তু মেথড, অর্থাৎ আপনার জন্ম ছকের প্ল্যানেটারি পজিশনের সাথে আপনার বাস্তুর প্ল্যানেটারি পজিশনকে কানেক্ট করে দেওয়া। অটোমেটিক্যালি আপনার জীবনে ডেভেলপমেন্ট আসতে বাধ্য। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষের ছক আমি দেখেছি, লক্ষ লক্ষ বাস্তুর বিচার আমি করেছি। আজকে অনুষ্ঠানে আবারও এমন কিছু মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। কেন? কারণ এরকম বহু মানুষ আপনারা রয়েছেন, অনুষ্ঠানের পর অনুষ্ঠান দেখেন, চ্যানেলের পর চ্যানেল ঘোরাতে থাকেন, আলটিমেটলি আপনিও বিভ্রান্ত। আদেও কি জ্যোতিষশাস্ত্রে কাজ হয়? আদেও কি বাস্তুশাস্ত্র জীবনে অ্যাপ্লাই করতে পারলে কাজ হয়? আমি নিজের মুখে বলবো না, আপনারা নিজের কানে শুনুন, তারপর আসবো আজকের ডিটেলস আলোচনায়। নমস্কার, আমি তারক মিস্ত্রি, জৌগ্রাম থেকে এসেছি। আবিদের কাছে 8 মাস আগে এসেছিলাম। আমি একটা সমস্যা নিয়ে এসেছিলাম, সমস্যাটা মিটেছে। আমি এর আগে টিভিতে অনেকের কাছে 2 বার গেছি। তো আমার টিভির সাথে তাদের চেম্বারে কোনো সমস্যা মানে কথা মিল হয়নি। আমি দাদার কাছে এসেছিলাম, টিভিতে যেমন বলেছে তেমন চেম্বারেও বলেছে। এবার আমি কাজ আমার মিটেছে। আপনারাও আসতে পারেন নিঃসন্দেহে। টিভিতে যেমন কথা বলে চেম্বারেও সেরকমভাবেই কথা বলে। নমস্কার, আমি অজিত কয়াল, রাজদিঘি পূর্বজটা থেকে এসেছি গড়িয়া চেম্বারে আবির শাস্ত্রী মহারাজের কাছে। সেখানে আমার ছেলের পড়াশোনার অবনতির জন্য এসেছি। আপনি কতদিন আগে থেকে আসছেন আমার কাছে? দীর্ঘ 1 বছর আগে থেকে 1 বছর আগে প্রথম এসেছিলেন ছেলের জন্য? ছেলের পড়াশোনার জন্য। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট খারাপ করার জন্য। কত সালে মাধ্যমিক দিয়েছিল ছেলে? 2024 সালে মাধ্যমিক দিয়েছিল। আচ্ছা, 2024 এ খারাপ হয়। কত পেয়েছিল? ওখানে পেয়েছিল 35-36% খুবই আজকের এই পরিস্থিতিতে বা আজকের এই কম্পিটিশনের মার্কেটে খুবই খারাপ খুবই রেজাল্ট। খারাপ। আচ্ছা, তারপর আপনারা আমার কাছে আসলেন এখানে টিভি থেকে টিভি দেখে। টিভি দেখে অনুষ্ঠান দেখে আমরা এখানে হুম। আসি, গড়িয়া চেম্বারে হুম, আসি। তা ছেলের জন্য যে আসলেন, হ্যাঁ। ছেলের জন্য যে প্রতিকার করলেন, তারপর আজকে 1 বছর পর, 1 বছর তারপর- আগের ছেলের কি অবস্থা আর আজকে কি অবস্থা? তারপর ও 11-এ ভর্তি হয় সায়েন্স নিয়ে। স্যারের কাছে আসলাম। প্রথম সেমিস্টারে অনেকটা ভালো করেছে। হুম, তারপরে দ্বিতীয় সেমিস্টার তখন 80% নম্বর তুলে এই খুবই তো, ভালো মানে 80% 11 এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 80% অ্যাবাভ নাম্বার। সায়েন্স। সায়েন্স নিয়ে যে ছেলে মাধ্যমিকে 35-36 নাম্বার নিয়ে কোনো রকমের টেনে টুনে মাধ্যমিক পাস হিসাব মতন এই মার্কেটে, মানে আজকের বাজারে আমরা বিভ্রান্ত হয়ে স্যারের একদম। কাছে এসেছিলাম টিভিতে অনুষ্ঠানটাই দেখতে। হুম, তা আজকে আপনারা কতটা খুশি বাবা মা হিসাবে? আজকে আমরা খুব খুবই খুশি, খুশি, খুবই রেজাল্ট। খুশি। হুম, আরো আমরা পরে আসবো। আর এই যখন- মুহূর্তে যে লক্ষ লক্ষ দর্শক বন্ধু আপনাদের দেখছে, কি মনে হয় আবির শাস্ত্রীর প্রতিকার কি কথা বলে, কাজ হয়? খুব কথা বলে। আমরা এসেছি, আপনারাও আসুন। হুম, অবশ্যই এখানে এলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার, আমি বাড়ি থেকে এসেছি দাদার কাছে। তা আমার বাড়ির কিছু সমস্যা ছিল, সেই সমস্যার থেকে আমি মুক্তি পেয়েছি। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারাও এই বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সাধারণ মানুষ, অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লিকেশন কিভাবে তাদের জীবনের সফলতার হাসিয়েছে, কিভাবে তাদেরকে সফলতার সেই চরমতম শিখরে পৌঁছে দিয়েছে। ইয়েস, আপনাকেও আপনার জীবনের সফলতার চরমতম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, যার জন্য দরকার প্রকৃত বিচার, প্রকৃত অ্যানালিসিস এবং প্রকৃত প্রতিকারের দরকার। সর্বোপরি যে জায়গাটায় আমি বারংবার করে আপনাদের জোর দিয়ে এসেছি, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। হরোস্কোপ, প্ল্যানেটারি পজিশন, স্টারের প্লেসমেন্ট, স্টারের পজিশন, সেগুলো অ্যানালিসিস করা যতটাভাবে ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট কিন্তু আপনার বাস্তুর যে বিভিন্ন জোনসগুলি রয়েছে, এই জোনসগুলিকে ক্যালকুলেট করা, এই জোনসগুলিকে মেজারমেন্ট করা। তবেই কিন্তু একটা মানুষের জীবনে এইভাবেই ডেভেলপমেন্ট নিয়ে আসা যায়। আপনারা শুনলেন মাধ্যমিকের রেজাল্ট হঠাৎ করে একটা বাচ্চার কিভাবে খারাপ হয়ে যেতে পারে। এই নয় যে সে কিছুই জানে না, হঠাৎ করে একটা বাচ্চার মাধ্যমিকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সেখান থেকে তাকে উচ্চ মাধ্যমিক এবং আফটার এইচএস তাকে প্রফেশনাল কেরিয়ারের দিকে কিভাবে তার প্ল্যানিং, কিভাবে তার প্রতিকার, অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, আমি বারবার করে বলেছি আলোড়ন সৃষ্টিকারী রেমেডি, এই মুহূর্তে দাঁড়িয়ে দ্য মোস্ট এক্সক্লুসিভ রেমেডি, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। লক্ষ লক্ষ মানুষের জীবনে অ্যাপ্লাই, লক্ষ লক্ষ মানুষের জীবনে এর প্রতিকার আমি করে দেখিয়েছি। আপনি আসলে আপনার জীবনে করে দেখাবো। যাই হোক, আজকে যে বিষয়ে মেন আলোচনায় আমরা ছিলাম, দ্যাট ইজ স্টার, প্লেসমেন্ট অফ স্টার, স্টারের পজিশনিং এবং ক্লাসিফিকেশন অফ স্টার্স।
আমরা জানি আমাদের যে 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্রকে বৈশিষ্ট্য ওয়াইজ বা ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 আমি যদি আপনাদেরকে বলি, দ্যাট ইজ স্থির নক্ষত্র, ফিক্সড, ধ্রুব নক্ষত্র বা স্থির নক্ষত্র। এই স্থির নক্ষত্রের আন্ডারে আমরা 4টি নক্ষত্র পাই। নাম্বার 1 রোহিণী, নাম্বার 2 উত্তর ফাল্গুনী, নাম্বার 3 উত্তরাষাঢ়া এবং নাম্বার 4 উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই 4টি নক্ষত্রে স্থিতিশীলতা জাতীয় যে কোনো ধরনের কাজ, রোপণ এবং নির্মাণের যে কোনো কাজ এই 4টি নক্ষত্রে ভীষণ পরিমাণে শুভ বা ভীষণ পরিমাণে ভালো বলে মনে করা হয়। নাম্বার 2 যদি আমরা তারপর আসি, দ্যাট ইজ চর নক্ষত্র বা মুভেবল স্টার। চর নক্ষত্রের আন্ডারে আমরা 5টি নক্ষত্র পাই। নাম্বার 1 পুনর্বসু, নাম্বার 2 স্বাতী নক্ষত্র, নাম্বার 3 শ্রবণা, নাম্বার 4 ধনিষ্ঠা, নাম্বার 6 শতবিশা নক্ষত্র। ভ্রমণ, যানবাহন কেনা বা বাসস্থান পরিবহনের জন্য আদর্শ নক্ষত্র। নক্ষত্রের যে নাম, দ্যাট ইজ চর নক্ষত্র, মুভেবল, শিফটিং নক্ষত্র, মুভেবল চর নক্ষত্র। নাম্বার 3 যদি আমরা আসি, দ্যাট ইজ ক্ষিপ্র নক্ষত্র। ক্ষিপ্র নক্ষত্র মানে অ্যাংরি স্টার, রেগে রয়েছে এই ধরনের। অশ্বিনী, পুষ্যা এবং হস্তা। কি ধরনের কাজের জন্য ক্ষিপ্র নক্ষত্রে করা ভীষণ পরিমাণে শুভ মানা হয়? শিক্ষা, ব্যবসা বা ঔষধ গ্রহণ জাতীয় যে কোনো ধরনের কাজ যদি এই ক্ষিপ্র নক্ষত্রে করা হয় ভীষণ পরিমাণে কিন্তু শুভ ফল পাওয়া যায়। নেক্সট যদি আমরা দেখি, দ্যাট ইজ মৃদু নক্ষত্র, নরম মৃদু নক্ষত্র। এই মৃদু নক্ষত্র হচ্ছে নাম্বার 1 মৃগশিরা, নাম্বার 2 চিত্রা, নাম্বার 3 অনুরাধা এবং নাম্বার 4 রেবতী নক্ষত্র। এই 4টি নক্ষত্রকে আমরা মৃদু নক্ষত্রের আন্ডারে ফেলি। মৃদু নক্ষত্রে শিল্পকলা জাতীয় কাজ, রোম্যান্স জাতীয় কাজ, বন্ধুত্বপূর্ণ ধরনের কাজ। আবার আমার অনেক ভাই বোনেরা রয়েছে বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে বা আমার অনেক ভিউয়ার্স রয়েছে যারা ইয়াং এজেড, তাদের ক্ষেত্রে বলি, যদি এই মৃদু নক্ষত্রে প্রেম নিবেদন করা যায় ভীষণ পরিমাণে কিন্তু ভালো ফল পাওয়া যায়। মৃদু নক্ষত্র মৃগশিরা, চিত্রা, অনুরাধা এবং রেবতী নক্ষত্র। নেক্সট যদি আমরা আসি, দ্যাট ইজ তীক্ষ্ণ নক্ষত্র, দ্যাট ইজ শার্প স্টার। তীক্ষ্ণ নক্ষত্রের আন্ডারে আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং মূলা, এই 4টি নক্ষত্রকে আমরা তীক্ষ্ণ নক্ষত্রের আন্ডারে ফেলবো। তীক্ষ্ণ নক্ষত্রে যে কোনো ধরনের তান্ত্রিক ক্রিয়াকলাপ, কালা জাদু ধরনের যে কোনো ধরনের কাজ, শত্রুদের মোকাবিলা বা তন্ত্রের বিভিন্ন পদ্ধতির বা তন্ত্রের বিভিন্ন প্রয়োগ যদি এই তীক্ষ্ণ নক্ষত্রে করা যায় দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবং খুব ফাস্ট। যদি যে কোনো ধরনের তান্ত্রিক কার্যকলাপের অ্যাপ্লাই করা যায়, তন্ত্রের কোনো পুজো পাঠের অ্যাপ্লাই যদি তীক্ষ্ণ নক্ষত্রে করা যায়, বা আপনি রয়েছেন এই যে আপনারা, এই বারবার করে আপনাদের বলি, আপনারা বিভিন্ন জায়গায় ছোটেন, বিভিন্ন কিছু করেন, হোম যাগ যজ্ঞ ঢাক ঢোল পিটিয়ে অনেক তো কিছু করে ফেলেছেন, আলটিমেটলি রেজাল্ট কিছু নেই, বিগ জিরো রেজাল্ট। তো বিভিন্ন জায়গায় যে আপনারা ছুটছেন, বিভিন্ন কিছু করছেন, তন্ত্র মন্ত্র হোম যজ্ঞ অনেক কিছু নাম শুনে আপনারা ছুটছেন, অনেক কেউ যাচ্ছেন, আদেও কি দেখুন এই ধরনের নক্ষত্রে কি আপনাদের সেই প্রয়োগগুলো, বিশেষ বিশেষ ধরনের কাজের প্রয়োগগুলো কি হচ্ছে না। এটা যাক, যে কোনো কাজ যে কোনো সময় করে দেওয়া হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, আপনার অর্থ যাচ্ছে জলে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখা প্রয়োজন। তীক্ষ্ণ নক্ষত্র আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং মূলা, তীক্ষ্ণ নক্ষত্র। নেক্সট যদি আমরা যাই, দ্যাট ইজ উগ্র নক্ষত্র বা প্রচণ্ড নক্ষত্র বলা হয়। এই উগ্র নক্ষত্রের আন্ডারে যে 5টি নক্ষত্র আমরা পাই, নাম্বার 1 ভরণী, নাম্বার 2 মঘা, নাম্বার 3 পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নাম্বার 4 পূর্বাষাঢ়া নক্ষত্র এবং নাম্বার 5 হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ধ্বংস, মামলা বা চরম কর্মের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় এই উগ্র নক্ষত্র বা প্রচণ্ড নক্ষত্রকে। লাস্ট 7 নম্বর যে ভাগ, দ্যাট ইজ মিশ্র নক্ষত্র বা আমরা মিক্সড স্টারও বলতে পারি। কৃত্তিকা এবং বিশাখা নক্ষত্র, এই 2টি নক্ষত্র হচ্ছে মিশ্র নক্ষত্র। অগ্নিকাণ্ডের যে কোনো অনুষ্ঠান, সৃজনশীলতা জাতীয় যে কোনো ধরনের কাজ, আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য উপযুক্ত হচ্ছে এই মিশ্র নক্ষত্র, কৃত্তিকা এবং বিশাখা নক্ষত্র। তো এই গেল আমাদের এই 27টি নক্ষত্রের বৈশিষ্ট্য ওয়াইজ তাদের ক্লাসিফিকেশন বা তাদের ভাগগুলি রয়েছে। আমি আপনাদের একটু আগে কি বললাম যে আমাদের এই যে 27টি নক্ষত্র হচ্ছে চন্দ্রের 27 জন স্ত্রী, যার মধ্যে সবথেকে বেশি চন্দ্রের প্রিয় ছিলেন হচ্ছে রোহিণী, সে গল্প আমি আপনাদের বললাম। তো নক্ষত্রের বিচারের বিশেষ পরিমাণে প্রয়োজনীয় রয়েছে একটা হরোস্কোপ, একটা জন্মছক বিচারের ক্ষেত্রে। তা না হলে ওই রাহু এখানে আপনার এই হবে, তো রাহু সেখানে তো আপনার সেই হবে। যেমন সাপোজ একটা উদাহরণ যদি আপনাদের আমি বলি, অনেকেই বা অনেক জায়গাতে আপনারা শুনে থাকবেন, ও অষ্টমে রাহু মানে তো অ্যাক্সিডেন্ট, অষ্টমে রাহু মানে তো দুর্ঘটনা। অষ্টমে রাহু তো বহু মানুষের আছে, তো সবার কি অ্যাক্সিডেন্ট হচ্ছে? ভালো করে কথাটা মাথায় ঢোকান, কি বলার চেষ্টা করছি, কারণ এই অনুষ্ঠান কিন্তু আর 5টা অনুষ্ঠানের সাথে গুলিয়ে ফেললে চলবে না।
অষ্টমে রাহু মানে অ্যাক্সিডেন্ট তো বলে দিয়ে চলে গেলেন কেউ একজন, কিন্তু এই অষ্টমে রাহু তো লক্ষ লক্ষ মানুষের রয়েছে, সবার কি অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে, সবাই কি অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে? তাহলে কি সেই প্লেসমেন্ট অষ্টমে রাহু? ডেফিনেটলি অষ্টমে রাহু অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, বাট তার সাথে স্টারের পজিশনিং 12th হাউসে রাহু। আমি আবারও আপনাদের বলছি, দেখুন এগুলো জ্যোতিষের ABCD। দ্বাদশ স্থানে রাহু, ব্যয় স্থানে রাহু, আপনার কিন্তু জীবনে আইনি জটিলতা আসতে পারে, কিন্তু তার সাথে স্টারের কি প্লেসমেন্ট দেখা দরকার, তার সাথে সেই 12th হাউসটা কোন রাশিতে গিয়ে পড়ছে, সেই 12th হাউসে নক্ষত্র কোন নক্ষত্রে রাহুর প্লেসমেন্ট, সেই নক্ষত্রের অধিপতি কোন ঘরে বসে রয়েছে, এই এতগুলো বিষয়কে দেখা দরকার। এবং তার সাথে আপনার বাড়ি সাউথ ওয়েস্ট, সাপোজ, কারণ সাউথ ওয়েস্ট মিনস আপনার রাহুর প্লেসমেন্ট, রাহুর জায়গা। এই রোহিণী নক্ষত্রে আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে রোহিণী নক্ষত্রে। নক্ষত্রের একটা না ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রের, এ নিয়ে আমি আগামী দিন অনুষ্ঠানে আরও অনেক কিছু জানাবো আপনাদের। নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে জানেন তো, এই রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের মধ্যে অটোমেটিক্যালি বাই ডিফল্ট আপনারা দেখতে পাবেন একটা অ্যাট্রাকটিভ নেচার, এটা আকর্ষণ করার ক্ষমতা, একটা অ্যাট্রাকটিভ নেচার। তাদেরকে দেখে বেশ কিছু মানুষের অ্যাট্রাকশন জন্মানো, কারোর কম কারোর বেশি। কেন? কারণ বাদবাকি গ্রহের প্লেসমেন্ট, বাদবাকি হাউসের প্লেসমেন্টটা কিন্তু জন্মছকে বিচার্য রয়েছে, কিন্তু কম কি বেশি রোহিণী নক্ষত্রের আপনার মধ্যে অ্যাট্রাকটিভ নেচার থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই রোহিণী নক্ষত্রে, মিলিয়ে নিন। তো প্রত্যেকটা বিচারের একটা ব্যাপার রয়েছে। এই যে আমরা জ্যোতিষশাস্ত্রে গণের বিচার করি, আমরা 3টি গণ জানি, নরগণ, দেবগণ এবং রাক্ষসগণ, বা ভালোবাসায় বলতে গেলে দেবাড়িগণ। 9টি নক্ষত্র পরে দেবগণের আন্ডারে, দ্যাট ইজ অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী নক্ষত্র। তারপর যদি নরগণের আন্ডারে দেখি, ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, এবং লাস্ট রাক্ষসগণ বা দেবাড়িগণ কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতবিশা। তো এই হলো আমাদের নক্ষত্রের যে 9টি নক্ষত্র দেব, 9টি নক্ষত্র নর এবং 9টি নক্ষত্র রাক্ষসগণের ক্লাসিফিকেশন কিন্তু এখানে 9টি নক্ষত্র দেবগণ, 9টি নক্ষত্র রাক্ষসগণ এবং 9টি নক্ষত্র নরগণের আন্ডারে কিন্তু পড়ে। তো এই গেল গণের ক্লাসিফিকেশন। তো আমি কেন আপনাদেরকে বারবার করে যে কথাটা বোঝাচ্ছি, যে প্রকৃত বিচার, নক্ষত্রের বিচার, গ্রহের প্লেসমেন্টের বিচার, সেদিনে আমার কাছে দমদম চেম্বারে এক বাবা এসছেন তার ছেলের জন্য। আমার কাছে আসার পর তিনি ব্যাগ থেকে ফাইল খুলে বের করছেন, আমার কাছে আসার আগে 11 জন অ্যাস্ট্রোলজারের প্রেসক্রিপশন। ক্যান ইম্যাজিন? ভালো করে চিন্তা করুন বিষয়টা। আমার কাছে আসানোর পর 11 জন অ্যাস্ট্রোলজারের প্রেসক্রিপশন, অনেক কিছু করিয়েছেন, অনেক প্রতিকার করিয়েছেন। আলটিমেটলি সে 11 জনের মধ্যে কেউ কাউকে বলে দেয়নি তাকে যে তার সন্তানের অ্যাকচুয়ালি প্রকৃত এডুকেশনের লাইনটা কোনটা। আজকে সন্তান এত ট্যালেন্টেড, এত শিক্ষিত হওয়ার পরেও ছোট্ট একটা কোম্পানিতে সেলসের কাজ করছে। ভদ্রলোক আমার কাছে এসেছেন, স্যার আপনি লাস্ট আর কোথাও যাওয়ার নেই, এখান থেকে উদ্ধার করুন ছেলেকে। তো এই বিষয়গুলো ভাবা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আজকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনি আপনার সন্তানের উচ্চশিক্ষা, তার কেরিয়ার তুলে দিচ্ছেন তো কোনো অ্যাস্ট্রোলজারের হাতে, তার প্ল্যানিং তুলে দিচ্ছেন তো কোনো অ্যাস্ট্রোলজারের হাতে। দয়া করে সেই অ্যাস্ট্রোলজার কতটা শিক্ষিত যাচাই করে তুলুন। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব কথা। আজকে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রকৃত বিচার, অনেকেই বলেন স্যার আমার এইটা খারাপ, প্রতিকার করে দিন, প্রতিকার করে দিন। এই প্রতিকার রেমেডি ছড়িয়ে গেছে মানুষের মধ্যে। আরে ভাই, কিছু একটা করে নিলেই কি প্রতিকার? কিছু একটা পড়ে নিলেই কি সমস্যার সমাধান? জীবনে কোনোদিনও হয়নি। তাহলে আমাদের ভারতবর্ষে যদি কিছু একটা পড়িয়ে দিলেই মানুষ লাখপতি কোটিপতি হয়ে যেত, তার জীবনে সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে আমাদের অ্যাস্ট্রোলজারদের দরকার পড়তো না। আমাদের ভারতবর্ষের সবাইকে কিছু একটা পড়িয়ে দেওয়া হতো, ভারতবর্ষ সব থেকে ডেভেলপড কান্ট্রি হয়ে যেত। সম্ভব? শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম। আজকে সময় শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিন। নমস্কার, ভালো থাকুন।